এই সাকিব ভাইয়া নাকি? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনাদের ভিডিও কনফারেন্সিং শেষ হয়েছে? স্যার 2 দিন মনে হয় ভার্সিটি যায় না, এই জন্য সবাই ভিডিও কলে সবাইকে একটু দেখাচ্ছিল। এত মিস করেন নিজেরা? আচ্ছা দেখেন, যেহেতু রবিবারে পরীক্ষা আছে, আমরা বেশি টাইম না নেই। আমাদের লাস্টের একটা পার্ট একটু জাস্ট বাদ আছে। এটা খুবই ছোট একটা টপিক, বন্ড অ্যাঙ্করেজ এন্ড ডেভেলপমেন্ট লেন্থ। আমরা এটা প্রথম থেকে অনেকবার একটু করে বলার ট্রাই করছি। তো যেটা হয়, আমাদের এই যে বিমের ভিতরে রিইনফোর্সমেন্ট যেখানে থাকে, উপর থেকে চাপ দিলে, এটা আমরা বারবারই বলছি যে এইখানে যদি কোনো, হ্যাঁ বলেন স্যার। ক্লাসটাকে একটু রেকর্ড করা যাবে স্যার? অনেকে স্যার অ্যাটেন্ড পরে যদি একটু দেখতে আর কি স্যার। ঠিক আছে, রেকর্ড হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, ফ্লেক্সারাল বন্ডের ক্ষেত্রে আমরা বলতেছি যে আমরা এই যে সেকশনটা ইউজ করতেছি, সেকশনের মধ্যে দুইটা জিনিস আছে, রিইনফোর্সমেন্ট স্টিলের এবং কনক্রিট হচ্ছে আমরা নরমালি যেটা ইউজ করি, নরমাল ওয়েট কনক্রিট। এখন এখানে যেটা হয়, দুইটা আলাদা আলাদা ম্যাটেরিয়াল হওয়ার কারণে যখন এখানে বেন্ডিং কাজ করে, এবং বেন্ডিং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এখান থেকে শুরু করে এই পর্যন্ত বেন্ডিং ডায়াগ্রামটা দেখতে এরকম। তো বেন্ডিং এর কম বেশি থাকলে যেটা হয়, লংগিটিউডিনাল শিয়ার কাজ করে। এই কারণ তো আছেই, প্লাস একটা ম্যাটেরিয়াল আরেকটা ম্যাটেরিয়ালের সাথে, যে আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে এইরকম একটা ডায়াগ্রাম মেইনটেইন করে চলবে, স্ট্রেইনের ডায়াগ্রাম অবশ্যই এরকম লিনিয়ার হবে। এটা হইতে গেলে মাস্ট বি স্টিল যতটুকু স্ট্রেইন হবে, পাশের কনক্রিটেরও সেম পরিমাণ স্ট্রেইন হইতে হবে। এটা একটা ক্ষেত্রেই সত্য, যদি আমাদের এই স্টিল এবং পাশের কনক্রিটের মধ্যে খুব ভালো বন্ডিং থাকে, কানেকশনটা যদি খুবই ভালো থাকে, তাহলে পাশের কনক্রিট নিয়ে স্টিলটা সরবে। যদি বন্ডিং খারাপ হয়, যেমন আঠা খারাপ হয়ে গেলে যে কোনো জায়গা থেকে ম্যাটেরিয়ালস ছুটে আসে, ঠিক একইভাবে এখানে সেম কাজ হবে, স্টিল কনক্রিটের মধ্যে থেকে বের হয়ে আসতে পারে। এইটা যাতে না হয়, সেই কারণে আমাদের যেসব জায়গায় শুধুমাত্র রিইনফোর্সমেন্ট দরকার, সেটা বাদেও আমাদের কিছুটা এক্সট্রা লেন্থ দেয়া থাকে, যেটাকে আমরা বলতেছি ডেভেলপমেন্ট লেন্থ। ডেভেলপমেন্ট লেন্থটা তার মানে আমরা কি জন্য দিচ্ছি? ফর বন্ডিং বিটুইন কনক্রিট অ্যান্ড স্টিল। তাহলে এখানে কিছু কথা লেখা আছে, টু রিইনফোর্স কনক্রিট behave as intended, sufficient bond stress must develop at interface of concrete and steel, যেটা যে সারফেস আছে সেখানে যাতে ইনাফ পরিমাণ বন্ডিং থাকে। তো এটার পরিবর্তে আগে যে কাজটা করা হইতো, আমরা হচ্ছে স্ট্রেইট বার ইউজ করতাম, কোনো ডিফর্মড শেপ ছিল না। তার মানে আমাদের বারের মাঝখানে এখন যেরকম স্ট্রেইটেড দেখা যায়, এরকম অনেক শেপ দেখা যায়, এগুলা ছিল না, একদম প্লেন বার ছিল। এর পরিবর্তে কি করা হইতো, এই মাথায় গিয়ে হুক ইউজ করা হইতো, শুধুমাত্র হুকের সাথে এই বন্ডিংটা থাকতো। ইভেন আমরা মাঝে মাঝে এমনও ভুল করে ফেলছি যে স্টিলের করোশন ঠেকানোর জন্য বা অন্য কোনো কারণে কালার করে দিছি বা ইপক্সি কোটিং ইউজ করছি, এবং সেইভাবে আমরা কনক্রিটের মধ্যে স্টিলটা ইউজ করছি। তো এইগুলা থাকলে যেটা হয়, কনক্রিটের থেকে স্টিলের স্লিপ করার সম্ভাবনা আরো বাড়তে থাকে। আর এই হুক দিয়ে যেটা হয়, আমাদের মাঝখানে বেন্ডিং মোমেন্টের ভ্যালু বেশি, এইদিকে কমতেছে এইদিকে কমতেছে, সব জায়গায় বেন্ডিং মোমেন্টের ভ্যালু এক এক জায়গায় এক এক রকমের। সো বেন্ডিং স্ট্রেসও এক এক জায়গায় এক এক রকমের হবে। যদি আমাদের প্রত্যেকটা জায়গায় বন্ডিং
ইনাফ পরিমাণে থাকতো, তাইলে যেটা হইতো কনক্রিটের মধ্যে যে বেন্ডিং স্ট্রেস আসতেছে ডিফারেন্ট প্লেসে ডিফারেন্ট রকম, স্টিলের মধ্যেও সেম আসতো। কিন্তু শুধুমাত্র এই হুক থাকার কারণে যেটা হচ্ছে, এই দুই দিকে আমাদের আটকানো আছে এবং মাঝখানে যত স্ট্রেসই আসুক এটা সমান, সব জায়গায় সমানভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। সো আমরা স্টিলের এখানে কাটি, মাঝখানে কাটি আর বাম পাশে কাটি, তখন দেখা যাইতো যে স্টিলের মধ্যে সব জায়গায় সেম স্ট্রেস, কিন্তু যেটা আসলে হওয়ার কথা না। একটা কম্পোজিট কম্বাইন্ড ম্যাটেরিয়াল হিসেবে এটা কখনোই হওয়ার কথা না। তো এই প্রবলেম গুলো সলভ করতে কি হলো, প্লেন বার ইউজ এখন কমে গেছে, কেমিক্যাল অ্যাডিশন বা অন্যান্য ফ্রিকশনের মাধ্যমে দেওয়া পসিবল হচ্ছে না। এখন যেটা হচ্ছে ডিফর্ম বার্স ওভারকাম দিস প্রবলেম। এখন ডিফর্ম বার দেওয়ার পরে যেটা হচ্ছে, সব জায়গায় আমাদের বন্ডিং চলে আসছে, কিন্তু প্রবলেম আসে হচ্ছে আমাদের ক্লিয়ার কভার এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি ঠিকভাবে না দেয়া থাকে স্টিলের মধ্যে, তখন প্রবলেম আসে হচ্ছে নতুন করে এটা স্প্লিটিং হইতে পারে। যদি আমাদের ইনাফ পরিমাণ ক্লিয়ার কভার না থাকে, তাহলে কি হবে, এখান থেকে কনক্রিট ওই লংগিটিউডিনাল যে বার আছে ওই বার বরাবর ফেটে যাইতে পারে। এটাকে বলা হচ্ছে স্প্লিটিং, এবং এটার আরেকটা নাম হচ্ছে ভার্টিক্যাল স্প্লিটিং। আর এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে, স্যার এটা আরেকবার একটু বলবেন। আচ্ছা এখানে খেয়াল করেন, স্টিলের নিচে ক্লিয়ার কভারটা ছিল, এটা ইনাফ পরিমাণ না থাকার কারণে আমাদের এই স্টিলের উপরে যখন স্ট্রেস পড়তেছে, তখন এটা নিচের কনক্রিটের গায়েও চাপ দিচ্ছে, যার ফলে এখানে ফাটল ধরতেছে। এটা কিন্তু ফ্লেক্সারাল ক্র্যাক না, ফ্লেক্সারাল ক্র্যাক হচ্ছে আমাদের এই যে এইগুলা, এগুলা হচ্ছে ফ্লেক্সারাল ক্র্যাক, মাঝখানে বেন্ডিং স্ট্রেস বেশি হয়ে যাওয়ার কারণে। বাট এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে স্টিলের নিচে ইনাফ পরিমাণ কাভার না থাকার কারণে এটা হচ্ছে, এবং এটাকে বলা হয় ভার্টিক্যাল স্প্লিটিং। এখন পরের ছবিটা যেটা আছে, 2 নাম্বার ছবিটা বা বি বি যে ডায়াগ্রামটা, এখানে খেয়াল করেন এই বার টু বারের মাঝখানের যে মিনিমাম ক্লিয়ার ডিস্টেন্স, এটা কম হওয়ার কারণে যেটা হচ্ছে, মাঝখানে কনক্রিট কম পাচ্ছে, এটা টোটালি এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ফেটে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে, এটাও স্প্লিটিং, বাট এটাকে বলা হয় হরাইজন্টাল স্প্লিটিং। তো কনক্রিটের মধ্যে থেকে স্টিলের ফেলিওর মেইনলি দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে ডিফর্ম বার দেওয়ার পরেও যদি আমাদের কনক্রিট এবং স্টিলের মধ্যে যে বন্ডিংটা আছে তার থেকেও বেশি যদি স্ট্রেস ওখানে চলে আসে দুইটা ম্যাটেরিয়ালের ইন্টারফেসে, তখন এটা ডিরেক্ট পুল আউট হইতে পারে, তার মানে স্টিলটা ওখান থেকে ডাইরেক্ট বের হয়ে আসতেছে। এটা এটা হইতে পারে, অথবা স্প্লিটিং হইতে পারে। এবং স্প্লিটিং এর আবার দুইটা টাইপ, একটা হচ্ছে ভার্টিক্যাল স্প্লিটিং, একটা হচ্ছে হরাইজন্টাল স্প্লিটিং। এখানে একটু কিছুটা লেখা আছে, when there is sufficient cover as the tensile force in reinforcement increase, the adhesive bond and the friction are overcome, concrete eventually crashes in front of bar deformations and pull out occurs। তার মানে যদি কাভার এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ইনাফ থাকে, তাইলে আমাদের যে ফেলিওরটা হইতে পারে সেটা হচ্ছে পুল আউট ফেলিওর। আর যদি কাভার এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ইনাফ না থাকে, তাইলে হবে কি, তাইলে হবে আমাদের হচ্ছে স্প্লিটিং। তো নর্মালি এখন আমরা ম্যাক্সিমাম জায়গায় ক্লিয়ার কভার এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স ডিজাইনের সময় মেনটেন করি। সো যেটা হইতে পারে, পুল আউটটা হইতে পারে। আর আরেকটা হচ্ছে, আমরা ডিজাইন ঠিকভাবে করছি, বাট প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা গেল যে ওখানে আমাদের স্পেসার ঠিকভাবে যদি না করে, তখন আমাদের এই স্প্লিটিং প্রবলেম গুলো দেখা দেয়। স্যার, হ্যাঁ বলেন। স্যার পুল আউট বিষয়টা কি স্যার একটু যদি বলতেন। ধরেন আপনার কনক্রিটের মধ্যে কনক্রিট জায়গা মতো আছে, স্টিলটাতে এত পরিমাণে স্ট্রেস পড়ছে, বা আপনি ধরেন এখানে ইনাফ ডেভেলপমেন্ট লেন্থ দেওয়ার জায়গা ছিল না, অনেক সময় এটা হয়। ধরেন আপনার এখানে এসে একটা কলাম আছে এবং এটাই আপনার হচ্ছে লাস্ট এক্সটেরিয়র সাপোর্ট। তো এখানে এসে ধরেন আপনার এই পাশে ডেভেলপমেন্ট লেন্থ অনেকখানি দিতে পারছেন, কারণ এইদিকে বিম এক্সটেন্ড করছে, কিন্তু এইদিকে ধরেন আপনার আরো 5 ফিট দরকার ছিল, কিন্তু না দিতে পেরে কি করছেন, এই 5 ফিট দেওয়ার তো আমার জায়গা নেই, এখানে বিল্ডিং শেষ। তখন যেটা করা হয়, এখানে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার যদি জায়গা থাকে, তাহলে 12 ডায়ামিটারের সমান এখানে একটা বেন্ড দেওয়া হয়। যদি এই জায়গাটাও না থাকে, বিমের ডেপথ যদি ইনাফ না হয়, বা এখানে যদি কলামের রিনফোর্সমেন্ট অনেক বেশি থাকে, তখন যেটা করা হয়, এখানে 180 ডিগ্রি একটা হুক দিয়ে দেওয়া হয়। এখন ধরেন এই হুক দেওয়ার কারণে যেটা হচ্ছে,
এইখানে আমাদের টোটাল জায়গাটা এক এক জায়গায় এক এক রকম বেন্ডিং স্ট্রেস হওয়ার কথা ছিল, এখানে একরকম এখানে একরকম, কিন্তু তা না হয়ে যেটা হচ্ছে এখানে এই যে হুক দেওয়ার কারণে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস যেটা সেটাই থ্রু আউট দা এই রিইনফোর্সমেন্ট এবং এখানে যে কনক্রিট আছে এর সারফেসে হচ্ছে। তো তখন যেটা হবে, এখানকার বন্ডিংটা এখন ইনাফ না থাকার কারণে হুক দিছি, তো এই দুইটার মাঝখানে যদি আরো বেশি বেন্ডিং মোমেন্ট চলে আসে তখন স্ট্রেসের পরিমাণও বাড়বে এবং এই হুকের কারণে এখানে এই দুইটার ইন্টারফেসে আরো স্ট্রেস বাড়বে, তো বন্ডিং এটা নিতে পারবে না, তখন কি হবে এই স্টিলটা এখান থেকে ডিরেক্ট বের হয়ে আসবে, কনক্রিটের থেকে স্টিলটা বের হয়ে আসবে, এটাকে আমাদের বলা হচ্ছে পুল আউট। একদম যে বাইরে বের হয়ে আসতে হবে এমন না, জাস্ট কনক্রিট আর স্টিলের মাঝখানে যে ইন্টারফেস এখানে যদি কোনো প্রকারের হালকা ভাইব্রেশন হয় তখন আমরা আর বলতে পারবো না যে এটা হচ্ছে রিইনফোর্স কনক্রিট, কারণ তখন রিইনফোর্সমেন্টের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, ওর আর লোড নেওয়ার ক্ষমতা নাই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যেটা দেখা দেয়, স্প্লিটিং প্রবলেমটা আমাদের দেশে হচ্ছে সব থেকে বেশি কমন, কারণ হচ্ছে আমাদের ওই যে কনক্রিট ব্লক গুলা দিয়ে যে মিনিমাম ক্লিয়ার কাভার বজায় রাখতে হয় স্ল্যাবে বা বিমের মধ্যে, এগুলা ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ঠিকভাবে দেওয়া হয় না, সেই কারণে ওই নিচের ক্লিয়ার কাভারটা কম হয়ে যায় এবং স্প্লিটিং প্রবলেমটা দেখা দেয়। তো আমরা এই যে বিমের যখন প্রবলেম গুলা করতেছিলাম তখন একটা জিনিস খেয়াল করবেন যে বিমের ক্ষেত্রে আমরা বলতেছিলাম যে উপরের বারটা L/4 ডিস্টেন্সে কাট করতে হবে, এইদিকে থাকলে L/3 ডিস্টেন্সে কাট করতে হবে, নিচে আমাদের এখানে কাট করতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো আসছে হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থের এই ক্রাইটেরিয়া থেকে। তো এটা কে ঠিক করে দিছে? এসিআই এর কিছু ক্রাইটেরিয়া আছে সেখান থেকে, আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট। তো আপনারা যেটা করবেন, এখানে আমি একটা ম্যাথ একটু খালি জাস্ট দেখায় দিব, ওইটা দেখলে আপনারা বাকি সমস্ত রকমের এই ডেভেলপমেন্ট লেন্থ বা অ্যাঙ্করেজের যতগুলো আছে সবগুলাই পারবেন, কারণ ওখানে আর কিছুই না, কিছু কনস্ট্যান্ট দেখে দেখে বসায় দিতে হয়। আপনারা থিওরিটা পড়বেন, আপাতত পরীক্ষার জন্য এখানকার কোনো ম্যাথ করতে হবে না, জাস্ট থিওরি গুলো একটু দেখে যাবেন। তো ডেভেলপমেন্ট লেন্থ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লেন্থ অফ এমবেডমেন্ট, মানে কতটুকু প্রবেশ করা রাখতে হবে, নেসেসারি টু ডেভেলপ দ্য ফুল টেনসাইল স্ট্রেংথ, যাতে টেনশনে কনক্রিট এবং স্টিল আলাদা না হয়ে যায়, কন্ট্রোল এইদার বাই পুল আউট অর স্প্লিটিং। তাহলে এই দুইটাকে মেনটেন করতে যেটুকু বার আমাদের এক্সট্রা দিতে হয় সেটাই হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ। আচ্ছা, এখন কি কি ফ্যাক্টর গুলো আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু হবে সেটার উপর মানে সেটাকে প্রভাবিত করে? টেনসাইল স্ট্রেংথ অফ কনক্রিট, কনক্রিটের টেনসাইল স্ট্রেংথ যত বেশি হবে ডেভেলপমেন্ট লেন্থ তত কম লাগবে। দেন আমাদের কাভার ডিস্টেন্স, কাভার যত বেশি দিব কনক্রিটকে ধরে রাখা পরিমাণ মানে কনক্রিটের পরিমাণ তত বেশি হবে। বারের স্পেসিং, একটা বার থেকে আরেকটা বারের মিনিমাম একটা ডিস্টেন্স মেনটেন করতে হবে। ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট, আচ্ছা এরপরে যেটা আসতেছে আমাদের বিমের মধ্যে ধরেন 4টা বার থাকে মিনিমাম, এটাকে আবার ঠেকায় রাখে হচ্ছে এখানকার স্টিলটা। এখন যখন আমাদের এই ভার্টিক্যাল স্প্লিটিংটা হইতে যাবে তখন দেখেন এই স্প্লিটের মাঝখানে আমাদের এই ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের একটা এরিয়া পড়তেছে। সো এটাও কি করবে, যত ট্রান্সভার্স রিইনফোর্সমেন্ট থাকবে এটা এই স্প্লিটিংটাকে অনেক সময় বাঁচায় দেয়। আবার আরেকটা কাজও আছে, এই রিইনফোর্সমেন্ট গুলো যেখান দিয়ে যায় সেখানে আবার নিচের দিকে স্প্লিটিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি না আমার এখানে ইনাফ পরিমাণ কাভার থাকে, তাহলে দুইটাই পসিবল। আবার যখন আমাদের হরাইজন্টাল স্প্লিটিংটা হওয়ার সম্ভাবনা বাড়ে তখন দেখেন আমাদের এই রিইনফোর্সমেন্টের দুইটা এরিয়া এখানে কাজে লাগতেছে, এটাকে আলাদা হয়ে যাইতে বাধা দিবে। তাহলে ট্রান্সভার্স রিইনফোর্সমেন্টের উপরে আমাদের নির্ভর করে ভার্টিক্যাল লোকেশন অফ দা বার, কতটুকু দূরে আছে। ইভেন মাঝখানে যদি বারগুলা থাকে এদের স্প্লিটিং করার ক্ষমতা কম, বাট ফাইনালি বাইরে যেটা আছে এদের ক্ষেত্রে বেশি, কিন্তু আমরা চাই যে বারগুলা সব থেকে যেন দূরে থাকে, তাইলে কি হবে, সব থেকে দূরে থাকলে আমাদের বেন্ডিং নেওয়ার ক্ষমতা বাড়ে, কিন্তু একেবারে লাস্ট পজিশনে দিতে পারি না ফর দ্য কেস অফ ক্লিয়ার কাভার এন্ড স্টিলের হচ্ছে করোশন। দেন ইপক্সি কোটিং, আমরা স্টিলকে করোশনের হাত থেকে বাঁচানোর জন্য ইপক্সি কোটিং ইউজ করি। ইপক্সি কোটিং যে দিলে যেটা হয়, বার এবং কনক্রিটের মধ্যে স্লিপ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে, কারণ ওইটা হচ্ছে উপরে একটা লেয়ার ফেলে দেয়, তো লেয়ার থাকলে কনক্রিট আর স্টিলের মধ্যে বন্ডটা ঠিকভাবে হয় না। দেন এক্সেস রিইনফোর্সমেন্ট, যদি খুব বেশি মাত্রার রিইনফোর্সমেন্ট হয়ে যায়, যেটা আমরা বলি প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা একটা ম্যাক্সিমাম একটা মিনিমাম বলি, যেমন বিএনবিসির গাইডলাইনে বলা আছে কলামের মধ্যে আমরা ইচ্ছা করলেও 8%-এর বেশি রিইনফোর্সমেন্ট দিতে পারবো না, এটা হলে যেটা হবে এখানে কনজেশন হয়ে যাবে এবং ওখান থেকে ফেলিওর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। ইভেন আমরা আসলে যেটা করি 4%-এর বেশি রিইনফোর্সমেন্ট ইউজই করি না। দেন হচ্ছে ডায়ামিটার অফ দা বার, আপনার
সেকশনটা অনেক ছোট, দিয়ে দিলেন বিশাল বিশাল দুইটা বার, তাহলে কি হবে, এখান থেকে কনক্রিট অত্যাবশ্যকীয় ভাবে ফেল করবেই। সে কারণে আমরা বলি যে স্ল্যাব যেহেতু অনেক চিকন একটা এলিমেন্ট মেম্বার, তো এইখানে আমরা নাম্বার 3 এর বেশি, নাম্বার 4 এর বেশি ইউজ করব না যখন আমাদের স্ল্যাবের থিকনেস 5 থেকে 7 ইঞ্চির মধ্যে। ঠিকভাবে একইভাবে বিমের ক্ষেত্রে আমরা বলি 7, 8, 9 এর মধ্যে, বা 10, 11 পর্যন্ত যেন সীমাবদ্ধ থাকে, ইভেন আমরা ওখানে যেন 14, 16, 18 এইরকম বারের দিকে না চলে যাই। তো সেই কারণে আমাদের দেখতে হয় যে বারের সাইজ যেন খুব বড় না হয়, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন আসেন এই যে ডেভেলপমেন্ট লেন্থ যে বের করা হয়, এগুলার কিছু ফর্মুলা আছে। তো স্বাভাবিকভাবে দেখতেছেন যে ফর্মুলাটা দেখতে অনেক সোজা, তাই না? না স্যার, এত সোজা না স্যার। স্যার লাস্টের পোর্শনটা স্যার কেমন যেন স্যার? আচ্ছা, এখানে মোটামুটি আমরা সামনের পোর্শনটুকু চিনি। এটা হচ্ছে দুইটা কনস্ট্যান্ট আছে 3/4, তারপরে এফ ওয়াই হচ্ছে স্টিলের ইল স্ট্রেংথ, এফ প্রাইম সিও বুঝি। ল্যামডা হচ্ছে এমন একটা প্রপার্টি, এটাকে বলা হয় ল্যামডা সমান 1 যখন এটা হচ্ছে নর্মাল ওয়েট কনক্রিট। আর এটা সমান হচ্ছে, নিচের দিকে যদি আসি এটার ভ্যালু দেখেন এখানে দেয়া আছে, যখন নর্মাল ওয়েট কনক্রিট তখন এটা 1, আর 0.75 এটা যখন হচ্ছে লাইট ওয়েট কনক্রিট। একইভাবে এই এখানে ইকুয়েশনে যা যা আছে সবগুলাই আসলে এক একটা কনস্ট্যান্ট। এরপরে আসি আমাদের হচ্ছে এই যে, এটাকে কি বলা হয় বলেন তো? সাই। হ্যাঁ, তাহলে 60 হচ্ছে আমাদের রিইনফোর্সমেন্ট লোকেশন ফ্যাক্টর। এখন এখানে বলা হয়েছে যেখানে আমাদের রিইনফোর্সমেন্টটা আছে তার নিচে, এখানে খেয়াল করেন, হরাইজন্টাল রিইনফোর্সমেন্ট স্লোপ প্লেসড দ্যাট মোর দেন 12 ইঞ্চি অফ ফ্রেশ কনক্রিট ইজ কাস্ট ইন দ্য কনক্রিট বিলো দ্য ডেভেলপমেন্ট লেন্থ অর স্প্লাইস। তাহলে এখানে যে রিইনফোর্সমেন্টটা আছে তার পাশে যদি 12 ইঞ্চির মতো কনক্রিট থাকে, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের 60 এর ভ্যালু হবে 1.3, অ্যান্ড এনি আদার সিচুয়েশনে এই ভ্যালুটা হবে হচ্ছে 1। এই ডিস্টেন্সটা যদি 12 ইঞ্চি হয় মিনিমাম, তাহলে আমাদের কত হবে, মোর দেন 12 ইঞ্চি হলে, 12 বা 12 থেকে বেশি হলে এটা 1.3। তারপরে আছে সাই ই, সেটা হচ্ছে কোটিং ফ্যাক্টর, ইপক্সি কোটেড বার হইলে এবং কাভার যদি লেস দেন 3 ডিবি হয় তাহলে একরকম। মানে এখানে একটু খেয়াল করেন, এখানে প্রত্যেকটা জিনিসেরই ভ্যালু আলাদা আলাদা ভাবে বলে দেয়া আছে, এবং এগুলা নর্মালি যেটা হয় কোশ্চেনে এটা দিয়ে যদি আমরা ম্যাথ করতে দেই তাহলে এই চার্ট আসলে দিয়ে দেয়া থাকে। তাহলে আমরা একটা ম্যাথ একটু দেখে আসি যে ডেভেলপমেন্ট লেন্থ আসলে আমরা কিভাবে বের করতেছি, তাহলে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এখানে খেয়াল করেন একটা কথা বলছে যে ফিগার 5.8 শোস এ বিম কলাম জয়েন্ট, এটা হচ্ছে একটা, এই পাশ থেকে একটা বিম আসছে আর এদিকে একটা কলাম আছে, এটা জয়েন্ট দেখানো হয়েছে। বেসড অন দা ফ্রেম অ্যানালাইসিস, ফ্রেমের স্ট্রাকচার অ্যানালাইসিস আপনারা যেভাবে করতেছেন, করার পরে দেখা গেছে নেগেটিভ স্টিল রিকোয়ার্ড এট দ্য এন্ড অফ দ্য বিম, এইখানে আমাদের নেগেটিভ স্টিল যেটা লাগতেছে এটার মান হচ্ছে 2.90 ইঞ্চি স্কোয়ার। এটা কিভাবে প্রোভাইড করা হয়েছে, দুইটা নাম্বার 11 বার ইউজ করা হয়েছে, যেটার আসলে এরিয়া 1.56 × 2, আসলে আমরা 2.9 লাগতো, ইউজ করছি হচ্ছে 3.12। এখন বলতেছে বিম ডাইমেনশন স্যার বি সমান 10 ইঞ্চি, এদিকে 10 ইঞ্চি, আর ডি সমান হচ্ছে 18 ইঞ্চি। যেহেতু নেগেটিভ রিইনফোর্সমেন্ট আমরা রিইনফোর্সমেন্ট দিছি উপরে, ডি এর মান হচ্ছে 18 ইঞ্চি, আর এইচ সমান হচ্ছে 21 ইঞ্চি, তার মানে টোটালটা হচ্ছে 21। The design will include number 3 stirrup spaced 4 at the rate of 3 inch। তার মানে প্রথম চারটা যেটা আছে এই চারটা স্টিরাপ বসানো আছে 3 ইঞ্চি স্পেসিং এ, এবং পরের পাঁচটা বসানো আছে, সরি পরের গুলো বসানো আছে কত, 5 ইঞ্চি স্পেসিং এ। এখন আমাদেরকে বলছে উইথ 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার, কনক্রিট ইউজ করা হয়েছে নর্মাল ওয়েট কনক্রিট, এফ প্রাইম সি হচ্ছে 4000, রিইনফোর্সিং বারের এফ ওয়াই হচ্ছে 60,000। এখন আমাদেরকে বলছে যে ডেভেলপমেন্ট লেন্থ কতটুকু লাগবে, তার মানে আমরা এই নেগেটিভ বারটা কত ডিস্টেন্সে গিয়ে কেটে দিতে পারবো। কারণ নেগেটিভ যে আমাদের রিইনফোর্সমেন্টটা আসতেছে মোমেন্টটা, সেই হাইয়েস্ট মোমেন্টটা আসতেছে এখানে। তাহলে আসলে কি হতো, আমাদের এখানে যদি স্টিল দিয়ে দিলাম এতটুকু তাহলে তো হয়ে যাইতো, কিন্তু আমাদের এলডি কত দূর পর্যন্ত যাইতে হবে ফর ডেভেলপমেন্ট লেন্থ, মানে বন্ডিংটা টিকায় রাখতে। তাহলে আমাদের এই টেনশন বারের জন্য
রিইনফোর্সমেন্ট বের করা, ডেভেলপমেন্ট লেন্থ বের করার দুইটা ফর্মুলা আছে। একটাকে বলতেছি আমরা সিম্পলিফাইড ইকুয়েশনস, আরেকটা এটাকে বলা হয় হচ্ছে বেসিক ইকুয়েশন। প্রথমে যেটা করা হয়েছে, প্রথমে আমাদের সিম্পলিফাইড ইকুয়েশনটা দিয়ে বের করা হয়েছে। তাহলে প্রথমে আমরা দেখতেছি রিকোয়ার্ড স্টিল ছিল 2.90, প্রোভাইড করা হয়েছে 3.12, বি এর মান 10, ডি এর মান 18, এইচ এর মান 21। স্টিরাপ হচ্ছে নাম্বার 3 এট দ্য রেট অফ 3 ইঞ্চ, চারটা, আর তারপরে আছে সব হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন আমাদেরকে বলা হইলো যে কাভার 1.5 ইঞ্চি, আর বাকি মানগুলো তো দেখতেছি। তাহলে সিম্পলিফাইড টেবিলের মধ্যে আমাদের কি কি লাগবে? ক্লিয়ার ডিসটেন্স লাগে। এখানে খেয়াল করেন, এই ফর্মুলাতে যদি আমরা আসি, তাহলে এখানে দুইটা জিনিসের উপর নির্ভর করে আমাদের ইকুয়েশন গুলো চেঞ্জ হয়। ক্লিয়ার স্পেসিং অফ বার্স being developed or spliced greater than diameter of the bar, clear cover greater than dB, and stirrups or ties throughout the LD not less than the code minimum. আর একটা হচ্ছে ক্লিয়ার স্পেসিং যদি 2 dB থেকে বড় হয়। তার মানে আমরা দুইটা জিনিস খেয়াল করি, বার টু বারের এর মাঝখানে যে ক্লিয়ার স্পেসিংটা আছে, এই ক্লিয়ার স্পেসিং যদি 2 dB থেকে বড় হয়, বা ক্লিয়ার কভার যদি 2 dB থেকে বড় হয়, তাহলে তাইলে আর এইটা যদি হয়, তাহলে আমাদের এই প্রথমের দুইটা ইকুয়েশন কাজ করে। আর যদি আদার কেস হয়, তাহলে আমাদের নিচের নিচের দুইটা কাজ করবে। এখন কখন কোনটা? এটা যদি আমাদের যে লংগিটিউডিনাল বার গুলো আছে সেটা যদি নাম্বার 6 অথবা তার থেকে ছোট হয়, তাহলে এই দুইটা ইকুয়েশন। আর যদি নাম্বার 7 বা তার থেকে বড় হয়, তাহলে এই দুইটা ইকুয়েশন। আমাদের এখানে আছে হচ্ছে নাম্বার 11 বার দেওয়া হয়েছে দুইটা, তাহলে আমাদের কাজ করবে এইটুকুর মধ্যে। এখন আমাদের চেক করে দেখতে হবে যে ক্লিয়ার ডিস্টেন্স এবং ক্লিয়ার কাভার এই দুটা কত আছে। এখানে যদি আসেন, দেখেন ক্লিয়ার ডিস্টেন্স হচ্ছে আমাদের টোটাল বি হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চির থেকে প্রথমে দুই দিকের ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি করে বাদ দেওয়া হয়েছে, 2 × 1.5। তারপরে দুইটা কি বাদ দেওয়া হয়েছে? 0.375। 0.375 কোনটা? আমাদের স্টিরাপ গুলা হচ্ছে নাম্বার 3 বার দিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 3 বারের এরিয়া হচ্ছে 3/8, যেটা হচ্ছে 0.375। তাহলে দুইটা ক্লিয়ার কভার, দুইটা স্টিরাপের বার, আর লাস্টে এসে বাদ দিল কি 1.41। এটা কি জিনিস? এখানে আমাদের এই যে দুইটা বার আছে, এই বারের হচ্ছে 11 বার, যেহেতু 11/8, এটা হচ্ছে 1.41। তাহলে আমাদের এই টোটাল ডিস্টেন্স গুলা বাদ দিলে আমরা মাঝখানে এই ডিস্টেন্সটুকু পাবো। এটা আমরা দেখতেছি 3.43। এখন আমরা বার ডায়ামিটার দিয়ে যদি ভাগ দেই, তাহলে এটা আসে হচ্ছে 2.43 dB। ঠিক একইভাবে যদি আমরা ক্লিয়ার কভার বের করি, তাহলে সাইডের এই বারের থেকে মাঝখানের যে আমরা লংগিটিউডিনাল বার দেখতেছি, এখান থেকে ক্লিয়ার কভার হচ্ছে 1.5 প্লাস 0.375, 1.88, যেটা হচ্ছে 1.33 dB। টপের ক্লিয়ার কভার কত? এখানে আমাদের টোটাল দেখছিলাম ডি এর মান 18, আর উপরে আছে হচ্ছে 21। তাহলে এটার থেকে আমাদের এটা বাদ দিলে 3 ইঞ্চি। তো এই 3-এর মধ্যে অলরেডি আমাদের এটা বলা ছিল হচ্ছে এই ডি হচ্ছে 18। তাহলে এখান থেকে ডাইরেক্ট এই পর্যন্ত হচ্ছে 3 ছিল, তাহলে হাফ ডায়ামিটার অফ দা বার বাদ যাবে 1.41/2। এটাও দেখতেছি আমরা কত আসছে 1.63 অফ ডিবি। তাহলে ইকুয়েশন এখন আমাদের কোনটা ইউজ হবে? টেবিল 5.1 এর 15তে আসে। আমাদের সমস্ত ডিস্টেন্স গুলো আমরা দেখতেছি 2.43, 1.33, আর হচ্ছে 1.63। তাহলে এই যে আমাদের ক্লিয়ার স্পেসিং যদি 2 dB থেকে বড় হয় এবং ক্লিয়ার কভার যদি ডিবি এর থেকে বড় হয়, তাইলে সেকেন্ড রোতে এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। এই ইকুয়েশনের মধ্যে এফ ওয়াই জানি, 60 এর ভ্যালু। এখানে যদি আসি, আমরা ওই যে ওখানে কনস্ট্যান্ট গুলো দেখছিলাম, ওইটার মান হচ্ছে 1.3, কারণ আমাদের অলরেডি এই রিনফোর্সমেন্টের নিচে 12 ইঞ্চি কনক্রিট আছে। তারপরে ইপক্সি কোটেড বার যেহেতু না, সেই কারণে এটা হচ্ছে 1, 2 দেয়া 20 দেয়া আছে। নর্মাল ওয়েট কনক্রিট ল্যামডার জন্য এটার ভ্যালু 1, এফ প্রাইম সি দিয়ে বের করা হয়েছে। তাহলে এটা আমরা দেখতেছি হচ্ছে 87 ইঞ্চি আসতেছে। তাহলে এই যে 87 ইঞ্চি আসলো, এটা হচ্ছে 3.12 ইঞ্চি স্কোয়ার রডের জন্য, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট ছিল আসলে 2.90। তো এটা সে কারণে রিডিউস করে নেওয়া যায়, 87 ইন্টু 2.9 ডিভাইডেড বাই 3.12, এটা হচ্ছে 81 ইঞ্চি।
এটা আমরা হচ্ছে সিম্পলিফাইড ইকুয়েশনটা দেখলাম। ঠিক একইভাবে বেসিক ইকুয়েশনের মধ্যে আমরা সবগুলা মান বসায় ওই ক্রাইটেরিয়া অনুযায়ী একইভাবে করতে পারি, এটাতে একটু কম আসে। তাহলে এখানে আমি আসলে যেটা দেখানোর ট্রাই করতেছি যে ইকুয়েশনটা আসলে আমরা যদি ওখানে কি কি ক্রাইটেরিয়া বলা আছে এই জিনিসটা যদি একটু বোঝার ট্রাই করি, তাহলে আমরা এই ডেভেলপমেন্ট লেন্থ গুলা বের করতে পারবো। এখন এই পরীক্ষার আগে এসে এই মানে আপনাদের কাছে মনে হবে যে এত কি বলবো পাজেল জিনিস কেন পড়ানোর দরকার। তা- বলতেছি যে এই ম্যাথ গুলা আসবে না, জাস্ট বোঝানোর জন্য যে এইগুলো আপনারা ইচ্ছা করলেই বের করতে পারবেন। তাহলে থিওরি মোটামুটি যেগুলো দেখানো হয়েছে এগুলাই পড়বেন। তো ম্যাথ আপাতত যেটুকু দেখাইছে এটুকু কি বোঝা গেছে? সাইয়ের মানগুলো যে কোথা থেকে আসছে ওগুলো বুঝতে পারিনি, 1.31। এই যে দেখেন এখানে প্রত্যেকটা জিনিসের ভ্যালু আলাদা আলাদা ভাবে বলে দেয়া আছে। এই যে কিছুক্ষণ আগে যেটা আমরা 60 এর ভ্যালু 1.3 ইউজ করলাম, এটা খেয়াল করেন এখানে লেখা আছে যে রিনফোর্সমেন্টের নিচে যদি 12 ইঞ্চি মিনিমাম কনক্রিট থাকে তাইলে আমরা 60 এর ভ্যালু 1.3 ইউজ করবো, আর যদি 12 থেকে কম থাকে তাহলে একই 1 ইউজ করব। তাহলে দেখলেন ওখানে 1.3 ইউজ করছি। ঠিক একইভাবে 60 এর ক্ষেত্রে বলা আছে যদি এটা ইপক্সি কোটেড বার হয় তাহলে একরকম ইউজ করব 1.5, আনকোটেড আর জিঙ্ক কোটেড বার হইলে আমরা ইউজ করবো কত, 1। তাহলে এক একটার ক্ষেত্রে আমাদের এক এক রকম আসতেছে। আমাদেরটা যেহেতু কোনো আনকোড মানে কোনো কোড দেয়া নাই সেই কারণে এটা হচ্ছে 1 থাকবে। তো এই ভ্যালুগুলো আসলে এখান থেকে নিয়ে জাস্ট ওখানে বসানো হয়েছে। বের করতে হয় যেটা সেটা হচ্ছে এই দুইটা জিনিস শুধু, একটা হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স আর হচ্ছে ক্লিয়ার কাভার। এই বাদে আমাদের আসলে নিজের থেকে অন্য কোনো কিছু বের করতে হয় না। আসলে ডেভেলপমেন্ট লেন্থ কেন দিচ্ছি এইটুকু বুঝতে পারছেন কিনা সেটা বলেন। এবং এটা যে আসলে একটা ফর্মুলা থেকে বের করা হয়, এম্পিরিক্যাল বলি আর হচ্ছে ধরেন টেস্ট ফর্মুলা বলি, যে আমাদের ল্যাব টেস্ট বা এক্সপেরিয়েন্স থেকে যেটা আসছে এই ফর্মুলা থেকে যে আসলে বের করা হয় এটা জাস্ট বোঝানোর জন্য। এবং যেখানে গিয়ে আমাদের এই ডেভেলপমেন্ট লেন্থ দেওয়ার জায়গা নাই তখন আমাদের যেটা করতে হয় হুক ইউজ করতে হয়। একদম লাস্ট যে পয়েন্ট গুলো আছে সেখানে গিয়ে আমাদের এরকম হুক 180 ডিগ্রি হইতে পারে, 90 ডিগ্রি হইতে পারে। স্টিরাপের ক্ষেত্রে আমরা দেখি হচ্ছে 135 ডিগ্রিতে এরকম বাঁকানো থাকে। এবং এই বাঁকানোর পরে স্পেসিফিক এই লেন্থ গুলা কত হবে এটাও আসলে এই হুক বারের ওইগুলার যেমন একটা করে টেনশন বারের জন্য যেমন আছে ঠিক একইভাবে বারের পরিবর্তে ওখানে যদি ডেভেলপমেন্ট লেন্থের পরিবর্তে হুক আসে তখন বের করার আবার আলাদা ফর্মুলা আছে। ঠিক একইভাবে যদি আমরা হুক ইউজ না করে হেডেড বার ইউজ করি, এরকম যদি হেডেড বার ইউজ করি তাহলে তার জন্য আলাদা ফর্মুলা আছে। কম্প্রেশনে যদি থাকে বারটা টেনশনে থাকলে আগের ফর্মুলা গুলা, কম্প্রেশনে থাকলে আবার এই ফর্মুলাটা কাজ করবে। দেন আমরা অনেক সময় দেখা যায় যে একটা অনেক বড় বার ইউজ করলে সেখানে স্প্লিটিং এর সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় আমরা অনেক বড় বার হয়তো বা বাজারে পাওয়াও যায় না, সেসব কারণেও হয়। তখন আমরা কি করি বান্ডেল বার অনেক সময় ইউজ করা হয়। দুই তিনটা ছোট ছোট বার একসাথে রেখে এটাকে হচ্ছে ওয়্যারিং করে দেওয়া হয়, তারপরে এটাকে একটা সিঙ্গেল বার হিসেবে ইউজ করা হয়, এটাকে বলা হয় বান্ডেল বার। তো বান্ডেল বার থাকলে আমরা সেক্ষেত্রেও আমাদের আলাদা ফর্মুলা আছে। তো প্রত্যেকটা থেকে আমরা লাস্টে গিয়ে যেটা পাই, লাস্টে আমাদের এই কাট অফ পয়েন্ট গুলো আসে। এটা আসলে সবগুলা ক্যালকুলেশন করে দেখা গেছে যে আমাদের এই লেন্থের L/4, L/3 বা L/8 এগুলো আসলে এই ইকুয়েশন গুলো থেকে আসছে। এটা গেল হচ্ছে আমাদের কাট অফ পয়েন্ট। এরপরে যেটা আছে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝি, বারগুলা যেখানে গিয়ে শেষ হয় আমাদের বার মানে স্টিল যেগুলো নিয়ে আসি রিইনফোর্সমেন্ট, এগুলো হচ্ছে নর্মালি 40 ফিট করে হয়। তো 40 ফিট পরে এটা তো শেষ হয়ে যাচ্ছে, তো এখানে আমাদের বিল্ডিং যদি 10 তলা হয় তাহলে আমাদের আরো বার ইউজ করতে হবে। তখন যেটা করা হয় এখান থেকে আরেকটা বার শুরু হবে, একটা বার শেষ হলে এখান থেকে আরেকটা। এখন কতটুকু আমাদের এখানে ওভারল্যাপ করাইতে হবে সেটারও আবার মিনিমাম ডিস্টেন্স আছে।
এগুলোকে বলা হয় হচ্ছে স্প্লাইস। স্প্লাইসিং লেন্থ যদি আমাদের বারগুলা টেনশনে থাকে তখন একরকম, বার কম্প্রেশনে থাকলে একরকম, কলামের ক্ষেত্রে একরকম। প্রত্যেকটার জন্য আমাদের এরকম ছোট ছোট কিছু ক্যালকুলেশন আছে, যেগুলো আসলে সবই কনস্ট্যান্ট, কিছু কনস্ট্যান্ট নিয়ে এখানে বের করতে হয়। যেহেতু বলছিলাম আধা ঘন্টার ক্লাস, এখন হচ্ছে 34 বাজে, জাস্ট আমাকে বলেন যে কনসেপ্টটা কিছুটা মাথায় ঢুকছে কিনা। জি স্যার। আচ্ছা, মনে মনে পাশে হাইছেন না, রিয়েলি যদি একটু কনসেপ্ট ঢুকে থাকে তাইলে বলেন। কারণ স্যার এইগুলা, ধরেন আমি আমি বলি ক্লাস আপনাদের মতো আমরাও হচ্ছে স্টুডেন্ট লাইফে করছি, কখন কিভাবে ক্লাস নিলে আপনারা আপনাদের মনে মনে হাসি পায় বা এই টিচারকে গালি দিতে মন চায় সেটা আমরাও কিছুটা বুঝি। স্যার তো এখন যেহেতু আমাদের আর টাইম নাই, সেহেতু যেটা করবেন, আমরা স্পেসিফিক ভাবে যেগুলা বলি, পুল আউট, স্প্লিটিং, ডেভেলপমেন্ট লেন্থ, এন্ড কি কি ফ্যাক্টরের উপরে নির্ভর করে ডেভেলপমেন্ট লেন্থ, এই জিনিসগুলো জাস্ট একটু রিডিং করে যাবেন। এবার বলেন, কারো যদি ছোটখাটো কোনো কোশ্চেন থাকে বলেন। থিওরি হালকা, খুব বেশি না, অল্প কিছু মার্কেট থাকতে পারে, তবে কোনো ম্যাথ থাকবে না। স্যার নেক্সট সেমিস্টারে কি পাবো এই ডেভেলপমেন্ট লেন্থ? আর নেক্সট সেমিস্টারে না, এইটা নিয়ে আসলে আর কোনো তেমন আলোচনা হবে না। ওই প্রত্যেকটা জায়গায় যখন এইটা কখন আলোচনা হবে, যখন আপনাদের ওই যে ল্যাব গুলা হবে। স্যার আমার একটা প্রবলেম ছিল আর কি, এই স্ল্যাবের মধ্যে। স্ল্যাব। ওই বললা? হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। স্ল্যাবের ম্যাথে স্যার আমার একটা প্রবলেম ছিল আর কি। 1 স্ল্যাব না 2 স্ল্যাব? অনেক স্ল্যাব। স্লাইডে যাইতে হবে? দেখাবো স্যার? আমি স্লাইডে যাবো নাকি? আমি আমি দেখাই। আমি তাহলে আমি শেয়ারটা, দেখেন পারমিশন আছে ওকে। হ্যাঁ দেখেন। স্যার দেখা যাইতেছে স্যার? হ্যাঁ দেখতে পাচ্ছি। এইখানে স্যার এই যে L/30 কিসের জন্য হলো এটা? তা আমরা যে এটা দিছিলাম এটা থিকনেসের স্যার ছিল L/28, এই হ্যাঁ ওটা যেরকম। বলতেছি, আমরা যে মিনিমাম থিকনেসের যে টেবিলটা দিছিলাম আপনারা ওইটা ফলো করতেন। এটা ছিল পোতেন L/28। পোতেন কন্টিনিউয়াস হইলে L/28 ইউজ করতেন। হ্যাঁ হ্যাঁ। এই ক্ষেত্রে আবার এইখানে L/30 ইউজ করছে। দেখেন একটু একটু উপরে যান, আপনি যেখানে আসছেন আপনার এটা দিয়ে উপরে যান, দেখেন আপনার হচ্ছে ইসের এই বইয়েরই যে ওখানে কত লেখা, এখানে। এই এই যেখানে রাখেন, এখানে হ্যাঁ, দেখেন পোতেন্ট কন্টিনিউয়াস হলে এখানেও কিন্তু L/28 লেখা আছে। L/28 দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, ওখানে তাহলে সামহাউ কি কারণে করছে ওটা কিন্তু ওখানে ব্যাখ্যাও ডিরেক্ট এসে L/30 দিয়ে দিচ্ছে। তা আমরাও দেখছি। হ্যাঁ। স্যার আপনি আরেক বলছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে ওই যে ওরা রেশিওটা করে নেয়, যে দুইটার সাথে অ্যাভারেজ করে নিয়ে একটা মান দেয়, এটা বলছিলেন আপনি ক্লাসে। না না, থিকনেসের ক্ষেত্রে আসলে ওইটা না, থিকনেসের ক্ষেত্রে ওখানে যে গাইডলাইনটা আছে ওইটাই ফলো করতে। এখানে যদি ব্যাখ্যা লেখা থাকতো তাহলে একটা কথা ছিল, ডিরেক্ট এসে হঠাৎ করে 1/30 L/30 ইউজ করছে। এইখানে স্যার মোমেন্টের ক্ষেত্রে সবগুলা সেকশনে কি মোমেন্ট বের করা লাগবে? A B C D E প্রত্যেকটা সেকশনে। আচ্ছা, এখানে একটা খেয়াল করেন, একদম বাম পাশের যেটা সেটা একরকম, এটা হচ্ছে এক্সটেরিয়র, তারপর একটা হচ্ছে আবার ইন্টেরিয়র স্ল্যাব। বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ। ভিতরে যতগুলাই যাব তখন হচ্ছে ডিজাইন একই রকম, তাহলে আমাদের দুইটার ক্ষেত্রে বের করতে বেটার হয় লাস্টের শেষেরটা। শেষের দুই।
দুইটা, ডান পাশে তো কন্টিনিউয়াস আছে। আমি একটু বলি, একটু খেয়াল করেন, হ্যাঁ বলুন। নোটেট করতে পারলে ভালো হতো। একদম বামের থেকে খেয়াল করেন, এ বি সি ডি হ্যাঁ পর্যন্ত গেছে, তার মানে এ বি সি একটা স্ল্যাব। এই হ্যাঁ স্ল্যাবের ক্ষেত্রে ওয়ান এন্ড কন্টিনিউয়াস, আরেকটা এন্ড হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তারপরে হ্যাঁ যদি আপনি ডিই ডি তে আবার যান, তাহলে এটার হচ্ছে দুই পাশেই কন্টিনিউয়াস। হ্যাঁ এই দুইটা যদি আমি ডিজাইন করে ফেলি, তারপর এগুলা কিন্তু দেখেন সব একই রকম। পরে টিডি আবার কি আসে, সেটাও কন্টিনিউয়াস, দুই পাশে কন্টিনিউয়াস। তারপরে কিন্তু এক্সটেন্ড করে গেছে, ওইগুলা সবই একই রকম স্ল্যাব। মানে আমাদের লাস্টের দুইটা থেকে ক্যালকুলেশন করলেই হবে। এইগুলা কি স্যার আমাদের এরকম টেবিল করে দেখানো লাগবে না, শুধু এক না, একটা আপনাদের যেভাবে দেখানো হয়েছে ওইভাবে করলেই হবে। আরেকটা বিষয় স্যার, এই যে ইসের ক্ষেত্রে শিয়ারের ক্ষেত্রে আমরা এখানে এই যে সি পয়েন্টে বের করছি। হ্যাঁ, ওই যে আমাদের একটা ক্রিটিক্যাল পয়েন্ট। সি পয়েন্ট তো স্যার এই যে এইখানে এইটা, হ্যাঁ, আমরা তো আগের ম্যাথ গুলোতে করছি হচ্ছে ডি ডিস্টেন্স, পরে হচ্ছে ক্রিটিক্যাল সেকশনটা বের করতাম। এখানেও তাই করছো। এই যে এখানে সি পয়েন্টে বের করলো। সি পয়েন্ট কত দূরে, ওইটা কি দেয়া আছে আসলে? দেখেন তো। সি পয়েন্ট তো না ডিস্টেন্স এখানে, কিন্তু এখানে লেখা নাই, আমরা সবসময় ক্রিটিক্যাল ডিস্টেন্স দূরেই করি, মানে সেকশনটা হচ্ছে ওই ডি ডিস্টেন্স দূরে যেটা আসে ওইটা। কিন্তু এখানে আগের ম্যাথটা স্যার এই যে এখানে মাইনাস করছে এই যে এটাই, হ্যাঁ এই যে এইটা। একটা শেয়ার রিকোয়ারমেন্টস ভিউ এট ডিসটেন্স, এই তো এখানে তো কত করছে, ডি ডিসটেন্সে আমাদের ফার্স্ট মুভমেন্ট কত সেটা বের করছে, মানে সরি শেয়ার কত সেটা বের করছে। ডি ডিসটেন্সে মাইনাস হচ্ছে কেন, ম্যাক্সিমাম ভ্যালু থেকে ওই দূরে কত আসে ভ্যালু সেটা বের করছে। এখানে আরেকটা যে বিষয় স্যার হচ্ছে ফাইভ বিসিটা যদি আমরা কি অর্ধেক নেব না পুরোটা নেওয়া হচ্ছে ভিউর সাথে ডিপেন্ড করবো? না, আমাদের তো বলেই দিছি তো, তিনটা রেঞ্জে চেক করতে হয়। ফার্স্টে হ্যাঁ। ফাইভ ভিসি থেকে বড় হয় আমাদের ভিউ এর ভ্যালু, তাইলে আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে যে রিইনফোর্সমেন্টের স্প্রিং কত। আর ফাইভ ইসি বাই টু থেকে যদি ফাইভ ইসি এর মাঝামাঝি ইন্টারমিডিয়েট থেকে, তখন কি করতে হবে, আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটা দিতে হবে। আর এর আসলে মানে থিওরিটিক্যালি বা এসিআই পজিশনেও লাগে না, তারপরে আমরা যেটা করি ওই মিনিমামটা কন্টিনিউ করতে দিই। আর স্ল্যাবের ক্ষেত্রে যেটা কথা, স্ল্যাবের ক্ষেত্রে নর্মালি এয়ার রিইনফোর্সমেন্ট লাগে না। ঠিক আছে স্যার, এতটুকু ছিল আমার সমস্যা। আর কারো কোনো কোশ্চেন আছে? আপাতত যেটুকু ডিসিশন হয়েছে সেটা হচ্ছে, ইনটেক কোড ডে ব্যাচের সাথে আজকে রাত্রেই হচ্ছে আমার লাস্ট ক্লাস। এরপরে মনে হয় আর কোনো ক্লাস আমার সাথে থাকবে না। আর ইনটেক ফর ইভিনিং এর সাথে হয়তো বা আমার স্টিল ক্লাস হইতে পারে, এটা হচ্ছে মানে নেক্সট টাইম ওদের সাথে লাস্ট ক্লাস। আলহামদুলিল্লাহ। তো ইনটেক ফর ডে ব্যাচ আমার জন্য দোয়া করবেন ইন ফিউচারে। আপনাদের জন্য দোয়া থাকলো, কারণ ইনটেক করে মানে বোথ ইভিনিং এন্ড ডে দুইটা ব্যাচেরই ক্লাস নিয়ে আমার ভালো লাগছে, সেই কারণে আমি আসলে পরপর তিনটা টার্ম কন্টিনিউ করছি। তাছাড়া অনেক আগে ছেড়ে দিতাম, কারণ আমি নর্মালি সলিড ওয়ান সলিড টু নিতাম। তো ওইগুলো আসলে ইনাফ কোর্স থাকার পরেও আমি ট্রাই করছি যে যাতে এদের ক্লাসটা নেওয়া যায়। তো সেই কারণে এতদিন পর্যন্ত কন্টিনিউ করা। তো যাই হোক, তারপরেও যদি কারো কোনো কষ্ট থাকে, তো এটা হচ্ছে আসলে টিচার হিসেবে হয়তোবা আপনাদের ভালোর জন্যই বলছি। তো সবাই দোয়া করবেন আমার জন্য।
জি স্যার, আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আর ইভিনিং এই এর সাথে তো দেখা হচ্ছে ইনশাল্লাহ। ইমন এখনই না, পরে আরো। ঠিক আছে, সবাই পরীক্ষা ভালোভাবে দেয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।